আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছো। ইংলিশ সেকেন্ড পেপারের আজকে লাস্ট ক্লাস। সবাইকে স্বাগতম। ইবিআই লাস্ট ফ্রাইডের বাংলা সেকেন্ড শেষ করেছি, ইংলিশ ফার্স্ট শেষ করেছি। আজকে আমরা ইংলিশ সেকেন্ডও শেষ করতে যাচ্ছি। বাকি কি আইসিটি আর বাংলা ফার্স্ট, এই দুটো হচ্ছে এরপর শুরু হবে এবং আস্তে আস্তে আমরা সেটাও শেষ করে ফেলবো। ওকে, তো আজকে ইংলিশ সেকেন্ড আমরা শেষ করবো। ফাইনাল লেকচারে কি কি আছে? ফাইনাল লেকচার আছে ন্যারেশন এবং পাংচুয়েশন। ন্যারেশন এবং পাংচুয়েশন একসাথে আনার কারণ এটা, কারণ পাংচুয়েশন ম্যাক্সিমাম ক্ষেত্রে ন্যারেশন থেকে দিয়ে দেয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে পাংচুয়েশনটা হচ্ছে ন্যারেশন থেকেই দিয়ে দেয় এবং হচ্ছে এই জন্য আমি দুটাকে একসাথে আনছি। তুমি যখন ন্যারেশন পড়বা, কোথায় কি চিহ্ন তোমার কোশ্চেনে দেওয়া আছে একটু ভালো করে খেয়াল করে না, তাহলে হচ্ছে তোমার পাংচুয়েশন মোটামুটি একটা গ্র্যাবে চলে আসবে, তোমার কাছে পাংচুয়েশন কমন পড়ার মতো একটা ব্যাপার হয়ে যাবে। আর ন্যারেশন, এটা নিয়ে আমি লাস্ট ক্লাসে তোমাদেরকে বলছিলাম যে এটা হচ্ছে আমি আমার 22 ডে ইংলিশ ব্যাটেল যে পেইড ব্যাচটা ছিল সেটার ক্লাস থেকে পড়াবো। কারণ কানেক্টরস আমি সেখান থেকে পড়াইনি। কানেক্টরস হচ্ছে ওখানে এক্সট্রা জিনিস ছিল, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি লাস্ট মোমেন্টে এসে পড়া worth it না। কিন্তু ন্যারেশনে তোমার সব লাগবে। ন্যারেশনে তোমার ওই এক্সট্রা জিনিস সহই সব লাগবে। এখানে এক্সট্রা আসলে কমানোর কিছু নেই। কারণ তোমার অ্যাডমিশনে এমসিকিউ আসে, একটা লাইন নারেশন করতে দেয়, কিন্তু একাডেমিকে ফুল প্যাসেজ নারেশন করে দেয়। প্যাসেজ নারেশন একটা আইসোলেটেড সেন্টেন্স নারেশন করার চেয়ে বেশি টাফ। তো সেই জন্য নারেশন একাডেমিকে ডিটেলস পড়ে যেতে হবে, ঠিক আছে? এবং আজকে সেই কাজই করবো, এমনভাবে ডিটেলসে পড়া দিব যেন ইনশাল্লাহ এই নারেশনে দ্বিতীয়বার কারো কোনো প্রবলেম না লাগে। বাট যেহেতু কঠিন টপিক, সেজন্য হচ্ছে আগে পাংচুয়েশন দিয়ে আমরা শুরু করবো। তো আসলে আমরা পাংচুয়েশন দিয়ে শুরু করি। পাংচুয়েশনের মধ্যে আমরা কি পাবো? পাংচুয়েশনের মধ্যে আমরা পাবো যে হচ্ছে আহ ইংরেজি ভাষা ব্যবহৃত প্রধান প্রধান পাংচুয়েশন মার্কস গুলো আগে আমরা জেনে নিব, তারপর হচ্ছে সেগুলোর ইউজেজ। সো এখানে আমরা কি কি পাচ্ছি দেখো, ফুল স্টপ আর ইন্টারোগেশন মার্ক, এই দুটোই হচ্ছে একদম সেন্টেন্সের লাস্টে, সেন্টেন্স ফুলফিল করতে বসে। এছাড়া বাকি সব হচ্ছে এই নোট অফ এক্সক্লামেশন হচ্ছে সেন্টেন্সের লাস্টে বসে। এছাড়া বাকি সবাই হচ্ছে সেন্টেন্সের মাঝখানে বসে, কেউ একটা ফুল সেন্টেন্স কমপ্লিট করে না। তো ইনভার্টেড কমা বলো, অ্যাপোস্ট্রফি বলো, হাইফেন বলো, সেমিকোলন বলো, ড্যাশ বলো, কোলন বলো, ব্র্যাকেটস বলো, এই সবগুলো হচ্ছে সেন্টেন্সের মাঝখানে বসে। যদি সবগুলো নিয়ে আমি একটু কথাবার্তা বলি, ফুল স্টপ হচ্ছে যে কোনো সেন্টেন্সের পরে বসে। শুধুমাত্র প্রশ্নবোধকের বেলায় নোট অফ ইন্টারোগেশন আর বিস্ময় প্রকাশের বেলায় নোট অফ এক্সক্লামেশন, ইন্টারজেকশনের বেলাতেও বসে, যা আমরা সবাই জানি। ইনভার্টেড কমা কখন বসে? এটা হচ্ছে উক্তির বেলায় বসে ইনভার্টেড কমা। এবং উক্তির বেলায় বসে বলতে তোমার যে ন্যারেশনে যখন আমরা ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচ পড়বো, তখন দেখবো যে মানে কারো মুখের কথাটা সে ডিরেক্টলি যেটা বলতে সেটা ইনভার্টেড কমার ভিতর থাকে। শুধু কমা এটা আমরা সবাই চিনি না, বলার কিছু নাই। অ্যাপোস্ট্রফি হচ্ছে কোনো কিছু স্কিপ করলে, সেই স্কিপটা বুঝাইতে ইউজ হয়। হাইফেন হচ্ছে তোমার দুইটা শব্দকে যুক্ত করতে ইউজ হয়, কোনো রকম এখানে থামাথামি হয় না। সেমিকোলনটা হচ্ছে কাইন্ড অফ কমার মতোই, বাট এখানে একটু থামতে বেশি, এটা হচ্ছে একটু লং ব্রেক। ড্যাশটা হচ্ছে তোমার ড্যাশ আর কোলন, এর হচ্ছে নর্মালি উদাহরণের ক্ষেত্রে ব্যবহৃত, আর ব্র্যাকেটস তো আমরা জানি। সো বেসিক একটা আইডিয়া দিলাম, এবার হচ্ছে আমরা সামনে যাই। এগুলো আমাদের অলরেডি জানা জিনিস। এখন এক্সট্রা করে কি কি জানতে হবে, এক্সট্রা করে কি খেয়াল রাখতে হবে? ফুল স্টপের ক্ষেত্রে আমরা যেটা জানি, সম্পূর্ণরূপে থামতে হবে, অ্যাসার্টিভ ইম্পারেটিভ অবজেক্টিভের শেষে বসে। এবং এটা তো গেল, আমরা নর্মালি জানি। নর্মালি কারণ আমরা ভুল করি বেশি, বা আমাদের পাংচুয়েশনে রাখবে কোনটা বেশি, সেটা হচ্ছে অ্যাব্রেভিয়েশনের পর বসে। তুমি অ্যাব্রেভিয়েশন লিখতেছো যে আহনাফ ভাইয়া ইজ স্টাডিং এমবিবিএস, এই যে এমবিবিএস বলতেছো, এই এমবিবিএস এর প্রত্যেকটার পর ডট দিতে হবে যখন তুমি পাংচুয়েশন সলভ করতেছো। রিয়েল লাইফে আমরা দেই না, রিয়েল লাইফে আমরা দিয়ে অভ্যস্ত না, বাট এটা দেওয়া হচ্ছে রুলস। যে হি ইজ অ্যান MA ইন ইংলিশ, এই যে MA দুইটার পরই হচ্ছে একটা করে ফুল স্টপ বসছে, ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে। নোট অফ ইন্টারোগেশন ইন্টারোগেটিভের পর বসে, এক্সক্লেমেশন হচ্ছে ইন্টারজেকশন এক্সক্লেমেটরি সেন্টেন্সের পর বসে, এই ধরো তো আমরা জানি। এটা নিয়ে বলা কিছু নেই। কমান একটু কথাবার্তা আছে। কমনে কথাবার্তা হচ্ছে যে একই পার্টস অফ স্পিচ বুঝতো একাধিক ওয়ার্ড বা ফ্রেজ পাশাপাশি বসলে তাদের মাঝে বসে। মানে হচ্ছে গত ক্লাস যারা দেখছো তাদেরকে আমি দেখাছিলাম যে অবজেক্ট বা সাবজেক্টে যখন সেম টাইপের পার্টস অফ স্পিচ একজন একজনের পর বসে, মাঝখানে ওদেরকে যুক্ত করার জন্য অ্যান্ড বসে। এখন দুইজন থাকলে তো মাঝখানে অ্যান্ড বসবে, কিন্তু যদি তিনজন চারজন থাকে, এরকম যদি তিনটা চারটা এরকম সেম পার্টস অফ স্পিচ থাকে, সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে তুমি তিন চার জায়গায় অ্যান্ড বসাতে পারবা না। তুমি লাস্টের দুইটার মধ্যে অ্যান্ড বসাবা, বাকি সবগুলো মাঝখানে কমা বসাবা। এই যে সেম টাইপের সেন্টেন্স গুলো যুক্ত করার জন্য, সেম টাইপ মানে সেম টাইপের সেন্টেন্স বলে সেম টাইপের পার্টস অফ স্পিচ ভুক্ত ওয়ার্ড বা ফ্রেজ পাশাপাশি থাকলে সেগুলো যুক্ত করার জন্য তুমি তাদের মাঝখানে কমা বসাইতেছো, এটা গেলো একটা ফ্যাক্ট। মডিফায়ার্স আমি পড়েছিলাম অ্যাপোজিটিভ, সেই অ্যাপোজিটিভের আগে একটা কমা বসে পরে একটা কমা বসে, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবা। অ্যাপোজিটিভের আগে একটা কমা পরে একটা কমা, ঠিক আছে? এবং ভোকেটিভ কেসের আগে পরে বসে, ভোকেটিভ কেস লাগবে না। হচ্ছে তোমার ডিরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্বের পর বসে, ডিরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্বের পর আচ্ছা, এই জায়গাটায় এটা হচ্ছে আগের উদাহরণে কপি হয়ে গেছে, এটা বলতে হবে যে ডিরেক্ট স্পিচ আমরা কি জানি, যেমন হি সেড আই অ্যাম সিক, যেমন আমি কিন্তু এখন সিক, আমার হচ্ছে ট্যুর দিয়ে আসার পর জ্বর উঠে গেছে, সো আমি হচ্ছে এখন জ্বর নিয়ে ক্লাসে আছি, গা এখন গরম হয়ে গেছে।
সো এই হলো ব্যাপার, আসলে আই এম সিক, ঠিক আছে। বাট স্টিল তোমাদের সামনে এইচএসসি ক্লাস তো নিতে হবে, তোমরা কষ্ট করে পড়তেছো, অসুস্থ অসুস্থ, আমি না পড়াইলে কি হয়? তো যেটা হচ্ছে পড়াচ্ছি, যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে হি সেড আই এম সিক। এই যে তার রিপোর্টিং ভার্ব, দেখো রিপোর্টিং আর রিপোর্টেড ভার্ব কি? তুমি যখন একটা সেন্টেন্স বলতেছো, তুমি যখন একটা কথা, তার কথাটা যে সে বলছে আমি অসুস্থ, সে কিন্তু আমাকে বলেনি আমি অসুস্থ, সে নিজেকে বলছে যে হি সেড আই অ্যাম সিক, সে নিজেকে বলছে আই অ্যাম সিক। তো তার কথাটা ওই ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা, সেটাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ, কারণ ওইটা সে আমাকে রিপোর্ট করছে। ওই রিপোর্টেড স্পিচের ভিতরে যে ভার্বটা থাকে সেটাকে বলে রিপোর্টেড ভার্ব। আর এটা বাইরে যে রিপোর্ট করছে সে কিন্তু রিপোর্টিং, তো ওর যে ভার্ব সেটাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব। তাহলে এখানে রিপোর্টিং ভার্ব কোনটা? হি সেড। ভাইয়া এইখানে পাংচুয়েশনের মধ্যে এই টপিকে গেছেন কেন? আজকে তো ন্যারেশনও পড়াবো তাই না, ন্যারেশনের মধ্যে এই টপিকটা লাগবে। সো হি সেইড, এই সেইডটা হচ্ছে আমার রিপোর্টিং ভার্ব, এবং এই রিপোর্টিং ভার্বের পর ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের পর একটা কমা বসবে। ওকে, এইগুলা হচ্ছে মোটামুটি কমা থেকে জানলেই না। সামনে যদি দেখি সেমিকোলন, সেমিকোলন হচ্ছে ও কমার মতোই কাজ, কিন্তু কমার চেয়ে একটু অধিক বিরতি বসাইতে। নর্মালি ওই যে বৈপরীত্য, যারা কাইডার্সের ক্লাসটা দেখছো তারা দেখছো যে একটু বৈপরীত্য বুঝাইতে বা হচ্ছে ফ্লো ব্রেক বুঝাইতে বা ফ্লোর মধ্যে অপোজিশন বুঝাইতে হচ্ছে কিছু ক্ষেত্রে একটু বিরতি বাড়ানোর জন্য সেমিকোলন ইউজ হয়। কোঅর্ডিনেটিং কনজাংশন সময় যখন হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন সময় যখন কনজাংশন বাধ্য হয় কোঅর্ডিনেটিং ক্লজে, তখন হচ্ছে এই যে তোমার এই দেয়ারফর, ইয়েট, হচ্ছে হাউএভার, সো, আদারওয়াইজ, স্টিল, নেভারদালেস, এইগুলো যখন থাকে, এই কনজাংশন দ্বারা যুক্ত কোঅর্ডিনেট ক্লজ গুলো বিপরীত অর্থ প্রকাশ করলে ওই কোঅর্ডিনেট কনজাংশন গুলার মধ্যে হচ্ছে তোমার সেমিকোলন বসে। ঠিক আছে, মানে ব্যাপারটা এমন যে হি ওন ইট ইয়েট হি ডিড নট গেট দ্য প্রাইজ। এইখানে দেখো এই যে তোমার নেভারদালেস, স্টিল, আদারওয়াইজ, সো, হাউএভার, দেন, ইয়েট, দেয়ারফর, বাট, এই টাইপের গুলা কিন্তু অপোজিট মিনিং হচ্ছে কনভে করে, অপোজিট মিনিং কনভে করে। সো যেহেতু একটার সাথে একটা সেন্টেন্সের অপোজিট ভাবে এরা যুক্ত করে, সো এদের মাঝখানে হচ্ছে বিরতি বুঝাইতে সেমিকোলন তুমি বসাতে পারো, যে হি ওন ইট yet he did not get the prize। তো এই যে আমি একটু থেমে বললাম yet he did not get the prize, এই থামাটা প্রকাশে আমার সেমিকোলন ইউজ করতে হবে। ওকে, কোলন কি? কোলন হচ্ছে ডায়লগ বা ড্রামাতে বক্তার নাম বা উক্তির মাঝে বসে, এটা তোমরা জানো যে ডায়লগ যখন লেখো তখন হচ্ছে লেখো যে তোমার কি বলা যায়, রাম শ্যাম যদু মধু দিয়ে যে লিখতে থাকো, প্রত্যেকটা নামের পর একটা করে কোলন দাও, তারপর হচ্ছে তার উক্তিটা লেখো, কোলন দাও উক্তিটা লেখো, ওইটাই বুঝাইছে। আর উদ্ধৃতি, উদাহরণ, ব্যাখ্যা, এগুলোর আগে বসে ব্যাখ্যা করা হলো, উদাহরণ দেওয়া হলো, সেগুলোর সময় তুমি লিস্টিং এর আগে একটা কোলন বসায় নাও। ইনভার্টেড কমা, এটা আমরা সবাই জানি, একটু আগে দেখাইছি যে ইনভার্টেড কমা, যখন তুমি দুই পাশে দুটো কমা নিয়ে মাঝখানে স্পিচ দিতেছো, ওই স্পিচটাকে রিপোর্টেড স্পিচ বলতো। ডিরেক্ট স্পিচে হচ্ছে ওটা রিপোর্টেড স্পিচের আগে পরে বসে এবং ইনভার্টেড কমার ভেতর ফুল স্টপ হয়। এই যে একটু আগে আমি একটা সেন্টেন্স দেখাইছি, আই অ্যাম সিক, এখানে ফুল স্টপ তুমি যদি বাইরে দাও, বাইরে দিলে কি হবে? বাইরে দিলে কিন্তু হবে না, বাইরে দিলে কিন্তু হবে না, এটা আমি ইচ্ছা করে দেখাইনি। বাইরে দিলে কিন্তু হবে না, দিতে হবে ফুল স্টপ ভিতরে, ফুল স্টপ ভিতরে। যদিও কে এর পায়ের তলায় চলে গেছে, এত পায়ের তলায় হবে না, একটু জন্য জায়গা রাখতে হবে। ঠিক আছে, সিকের পর ফুল স্টপ বসা, তারপর ইনভার্টেড কমা ক্লোজ করবা। এবং এরপর যখন সেন্টেন্স শুরু করবা, ইনভার্টেড কমা যদি সেন্টেন্স শুরু হয়, মাঝখানে আর কোনো ফুল স্টপ বসানো দরকার নাই, ডিরেক্ট আরেকটা ইনভার্টেড কমা দিয়ে সেন্টেন্স শুরু করে দিবা। তো গেল ইনভার্টেড কমা, হচ্ছে গেল ইনভার্টেড কমার কাজগুলো, কোনো নাম বা শব্দ উদ্ধৃত করতে ব্যবহৃত, এটা আমরা জানি। আর কিছু আছে দিক থেকে, আর কিছু আপাতত দিক থেকে দরকার নেই, যা যা বলছি এগুলো হচ্ছে আমাদের জন্য এনাফ। এখন হচ্ছে এখানে কিছু এরর আছে, আমরা একটু এরর গুলো খোঁজার চেষ্টা করি। তো এখানে এরর কি কি আছে? স্টুডেন্ট টিচারের মধ্যে কনভারসেশন, আসো কনভারসেশনটা দেখি। স্টুডেন্ট বলতেছে, এক্সকিউজ মি স্যার, আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ সাম গ্রামাটিক্যাল প্রবলেমস। তো এই দেখো এক্সকিউজ মি স্যার, এই যে এক্সকিউজ মি, এটার পর একটা কম হবে, কারণ স্যারকে সাধারণ সম্বোধন করতেছে এবং স্যার বলছে থামতেছে, আই থেকে নিউ বাক্য, আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ সাম গ্রামাটিক্যাল প্রবলেমস। হোয়াট ক্লাস আর ইউ ইন, হোয়াট দিয়ে কোশ্চেন করছো, কোশ্চেন মার্ক হবে, স্যার, কমা, সে সম্বোধন করছে, সম্বোধনের পর কমা, আরে কমা হয় না কেন? এই যে হয়েছে ডাবল, এই দুইটা দোতলা কমা হয়ে গেছে, দূর। স্যার, আই অ্যাম ইন ক্লাস 11, বা হচ্ছে ইন্টার ফার্স্টে যেটাকে আমরা বলি, ওরা ক্লাস 11, 11th ক্লাস, 12th ক্লাস বলে। আই অ্যাম এ নিউলি অ্যাডমিটেড স্টুডেন্ট হিয়ার। ওকে, এখানে দেখো টেলের উপর কিন্তু ক্যাপিটাল লেটার নেই, তাহলে আমি কমা বসাবো। ওকে, টেল মি ইওর প্রবলেমস। আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এ ফ্রেজ অ্যান্ড এ ক্লজ। তারা তখন বললো, ডোন্ট ওয়ারি, আই উইল হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স। আচ্ছা, আমাকে বলছে দেয়ার আর 10 এরর্স, আমি কি 10টা এরর পাইছি? 1 2 3 4 5 6 7। আচ্ছা, 7টা এরর পাওয়ার পর আমি হচ্ছে আর এরর পাচ্ছি না, আর এরর কোথায়? ডোন্ট ওয়ারি, আই উইল হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স। কি ব্যাপার? টু ডিসকাস উইথ দ্য স্যার, আই এম ইন ক্লাস 9। এখানে আছেই 7টা এরর, ডিবি 19 এখানে 7টা এরর কেন দিছে? 10 এরর্স লেখা, এর মানে হয়তো টাইপিং এ ভুল, অথবা হচ্ছে কিছু অটো কারেক্ট হয়ে গেছে। এই জিনিসটা টাইপ করতে গেলে হয় কিছু অটো কারেক্ট হয়ে গেছে ফর শিওর, নাহলে
10 এরর্স থাকার কথা, ওই স্পেল চেকে কিছু সমস্যা হয়ে গেছে, যাই হোক। সো এটা আপাতত থাকলো। আর 10 এরর যদি আমরা নিচে দেখি, ওয়াইল আই ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট ইয়েস্টারডে, এখানে একটা কমা, আই মেট এ বয় বেগিং ইন দ্য স্ট্রিট অন বিং আস্কড, আচ্ছা বেগিং অন দ্য স্ট্রিট এখানে হচ্ছে আমি যখন তাকে জিজ্ঞেস করলাম অন বিং আস্কড টু টেল দ্য রিজন অফ বেগিং দ্য বয়, the boy with the sad mind and tearful eyes said, "Oh, sir, I have a sad tale to tell you. Would you please hear my story?" "Yes, I would like to," I said to him. Instead of telling the story, the boy simply began to cry. আচ্ছা, এখানে হচ্ছে বাক্যের শুরু কথা শেষ কথা এটা আমাদের খুঁজতে হবে। I met a boy begging in the street, শেষ। On being asked to tell the reason of begging the boy, যখন আমি তাকে জিজ্ঞেস করলাম, তাকে যখন জিজ্ঞেস করা হলো যে তার ভিক্ষা করার কারণ কি, তখন কমা দিয়ে এখানে বলতে হবে উইথ এ স্যাড মাইন্ড অ্যান্ড টিয়ারফুল আইজ সেড, বা হচ্ছে এখানে দেখো এরপর কিন্তু বয়টা বলা নেই, আমি বলতেছি কমাটা ভুল জায়গায় বসাইছি, যে অন বিন আস টু টেল দা হচ্ছে এটা ন্যাশনাল স্লাইড উপর দেখাচ্ছি, অন বিন আস টু টেল দ্য রিজন অফ বেকিং দ্য বয় উইথ দ্য স্যাড মাইন্ড অ্যান্ড টিয়ারফুল আইস সেড, দ্য বয় সেড হওয়ার কথা কিন্তু সেডের মাঝখানে অনেক কিছু ঢুকে গেছে, উইথ দ্য স্যাড মাইন্ড অ্যান্ড টিয়ারফুল আইস, এখানে কমাটা বসবে। অন বিন আস টু রিচ দ্য টু টেল দ্য রিজন অফ বেকিং দ্য বয় উইথ দ্য স্যাড মাইন্ড অ্যান্ড টিয়ারফুল আইস সেড, একটা কমা, তারপর হচ্ছে আমার ইনভার্টেড কমা, ও স্যার, এখানে হচ্ছে আমার একটা ও স্যার, এই জায়গাটা হচ্ছে তার যেহেতু আবেগ প্রকাশ পেয়েছে এই জন্য আমি এক্সক্লেমেটরি বসাবো। আই হ্যাভ এ স্যাড টেল টু টেল ইউ, আমার হচ্ছে একটা দুঃখের গল্প আছে আপনাকে বলার মতো। উড ইউ প্লিজ হিয়ার মাই স্টোরি, এই যে বসাইলাম একটা ইনভার্টেড কমা, তারপর ইয়েস এর আগে আমি আরেকটা ইনভার্টেড কমা বসা বলবো, ইয়েস আই উড লাইক টু, এবং এটা বলার পর আমি হচ্ছে ইনভার্টেড কমা শেষ করে দিব, আই সেড টু হিম, ফুল স্টপ। ইনস্টেড অফ টেলিং দ্য স্টোরি একটা কমা, দ্য বয় সিম্পলি বেগান টু ক্রাই। ওকে, এটা দেখার পর এখন আমি চেক করবো আমি কোথাও মিস করছি কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 12 13, আচ্ছা এখানে বেশি ভুল আছে, এখানে ভুল বেশি করছে তাইলে, 10 এরর্স যদিও বলছে বাট এখানে এরর্স আরো বেশি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা এরর আছে, কারণ আমাকে শুধু বলছে পাংচুয়েশনের এরর, আমাকে কিন্তু ক্যাপিটালাইজেশনের এরর বলেছে, আমি জাস্ট পাংচুয়েশন গুলোকে কারেক্ট করব, ঠিক আছে। এখন যদিও আমাকে বলছে 10 এরর্স, কিন্তু অ্যাকচুয়ালি এখানে 10 এখানে 14 এরর্স আছে, ঠিক আছে। সো এখানে হচ্ছে 14 এরর্স আমরা হচ্ছে কারেক্ট করলাম, এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার। বেশি এরর্স পেলে সমস্যা নেই, বেশি এরর্স কারেক্ট করে ফেলো নো প্রবলেম, বাট কম এরর্স পাইলে হচ্ছে সমস্যা। যাই হোক, আমরা হচ্ছে ন্যারেশনে আসি। এটা তো হচ্ছে তোমার ইয়াতে যে কি বলে অটো কারেকশনের টাইপে ঠিক হয়ে গেছে, অনেক কিছু যেগুলো ভুল থাকার কথা সেগুলো ভুল থাকেনি, নর্মাল থাকা উচিত, কেন থাকেনি বুঝতেছি না। তো যাই হোক, এবার ন্যারেশন আসি। ন্যারেশন অ্যাকচুয়াল জিনিসটা কি? ন্যারেশন হচ্ছে একজন বক্তার বক্তব্য ব্যক্ত করার উপায়, বক্তব্য ব্যক্ত করার উপায়, মানে আমার যে কথা, আমার কথা আমি তোমাকে কিভাবে বলবো, এই কথাটা বলার উপায় হচ্ছে আমার ন্যারেশন। আর কথাটা আমি তোমাকে দুই ভাবে বলতে পারি, এক হচ্ছে ডিরেক্ট আমার মুখ দিয়ে যেটা বলছি সেটাই তুমি শুনবা, আর একটা হচ্ছে না, হচ্ছে আমার কথাটা অন্য কারো মুখ দিয়ে তুমি শুনবা। যদি আমার কথা তুমি ডিরেক্ট আমি যেভাবে বলছি হুবহু সেটাই শুনো, সেটা হচ্ছে ডিরেক্ট, আর যদি তুমি একটু অন্যভাবে শোনো সেটা হচ্ছে ইনডিরেক্ট। ডিরেক্ট স্পিচে কি হয়, এখানে সাবজেক্ট সরাসরি বক্তব্য ব্যক্ত করে এবং ইনভার্টেড কমা ব্যবহৃত হয়, যেটা বললাম হি সেড টু হার ইউ আর সো ব্রিলিয়ান্ট, এখানে কিন্তু হচ্ছে তার কথাটা একদম ইউ আর সো ব্রিলিয়ান্ট সরাসরি হচ্ছে আমরা শুনতে পাইতেছি। ওকে, সেই হলো ব্যাপার। ডিরেক্ট স্পিচে দুইটা অংশ থাকে, একটা রিপোর্টিং স্পিচ, একটা রিপোর্টেড স্পিচ। একটাকে পরে আসছি, ইনভার্ট কমা বাইরের অংশ ভিতর অংশ দিয়ে মনে রাখবা, যে ভিতরে থাকে হচ্ছে তোমার রিপোর্টেড আর বাইরে থাকে রিপোর্টিং। ওকে, এখন একটা জিনিস তোমাদেরকে বলে দিই, যখন হচ্ছে প্যাসেজ নারেশন করতে যাবা বা যে কোনো নারেশন করতে যাবা সবার আগে খেয়াল রাখবা রিপোর্টিং যে স্পিচের ভার্বটা, রিপোর্টিং স্পিচ মানে রিপোর্টিং স্পিচ কোনটা, ইনভার্টেড কমা বাইরের অংশ, এই বাইরের অংশের যে ভার্বটা সেইটা কোন টেন্সে আছে এটা কিন্তু খেয়াল রাখা মাস্ট। কারণ রিপোর্টিং স্পিচের ভার্বটা যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে হয় সেই ক্ষেত্রে ন্যারেশনের টেন্সের কোনো চেঞ্জ হবে না, সেই ক্ষেত্রে ন্যারেশনের টেন্সে কোনো চেঞ্জ হবে না, টেন্স যা ছিল তাই থাকবে। চেঞ্জ একমাত্র তখনই হবে যে আমরা যে বলি প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, আমরা যেগুলো বলি এই সবগুলা কখন আসবে, একমাত্র তখন আসবে যখন রিপোর্টিং ভার্বের, রিপোর্টিং স্পিচের ভার্বটা পাস্ট টেন্স হবে, তখন টেন্স আর পার্সন উভয় পরিবর্তিত হবে। আর যদি তোমার রিপোর্টিং ভার্ব পাস্টে না থাকে সেই ক্ষেত্রে ভার্বের শুধুমাত্র পার্সন চেঞ্জ হবে, টেন্সে কোনো রকম চেঞ্জ হবে না। এখন ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে তো আর এরকম সমস্যা নাই। ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে যেটা হচ্ছে যে তোমার সাবজেক্টের হয়ে তার বক্তব্য অন্য কেউ ব্যক্ত করতেছে, সো এইখানে চেঞ্জটা হয়ে যাচ্ছে, এখানে আমাদের চেঞ্জ করার কিছু নাই। আমাদের মেইন চেঞ্জের বিষয়টা ছিলই হচ্ছে ডিরেক্ট স্পিচে। সো ডিরেক্ট থেকে যদি ইনডিরেক্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে করতে দেয়, তুমি ডিরেক্টটা ভালো করে খেয়াল রাখবা যে
কি বলতে চাইছে। ইনডিরেক্ট স্পিচে কি আছে, সাবজেক্টের হয়তো বক্তব্য অন্যকে ব্যক্ত করে কিরকম, আই টোল্ড হিম দ্যাট আই ওয়াজ গোয়িং দেয়ার টু কালেক্ট মাই বুক। এখন আমি তাকে বলছিলাম যে আমি বই কালেক্ট করতে যাচ্ছি, আমি তাকে সরাসরি কথা বলছিলাম যে আমি ওখানে বই নিতে যাচ্ছি, আমার বই এখানে আসছে, আমি বই নিতে যাইতেছি। কিন্তু যখন আমাকে তুমি জিজ্ঞেস করলে যে তুমি ওকে কি বলছো, তখন আমি বললাম যে আমি তাকে বলছি যে আমি ওখানে বই নিতে যাচ্ছিলাম। আমি কিন্তু তাকে যাচ্ছিলাম বললাম, বলছে বই নিতে যাচ্ছি। কিন্তু তুমি যখন জিজ্ঞেস করছো, আমি আমার কথাটা হচ্ছে একটু ইনডিরেক্ট হইতে বলছি, যে ওকে যা বলছে হুবহু সেটা না বলে আমার কথাটাকে আমি আমার মতো করে ইনডিরেক্টলি বলছি যে আমি সেখানে বই নিতে যাচ্ছিলাম, এটাই তাকে বলছি। ওকে, সো এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। এই জিনিসটা কিন্তু একদম 5 স্টার, এটা মাথায় রাখতে হবে। এখন কথা হচ্ছে প্রেজেন্ট আর ফিউচারে তো বুঝলাম, যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স থাকে সেই ক্ষেত্রে ন্যারেশনে কোনো চেঞ্জ হবে না। ন্যারেশন চেঞ্জে মানে টেন্সের চেঞ্জ হবে না, পার্সনটা খালি চেঞ্জ হবে, কিন্তু টেন্সের কোনো চেঞ্জ হবে না, টেন্স পুরো আনচেঞ্জ থাকবে। কিন্তু যদি পাস্ট টেন্স হয় সেক্ষেত্রে কিন্তু টেন্স পার্সন দুইটাই চেঞ্জ হবে। টেন্স কিভাবে চেঞ্জ হবে সেটাই আমরা এখন দেখবো। টেন্স চেঞ্জ হবে তোমার হচ্ছে, আচ্ছা ন্যারেশনের চেঞ্জ কয়েকটা ক্রাইটেরিয়াতে হয়, তার মধ্যে প্রথমটাই হচ্ছে টেন্স, সেটা নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে। টেন্স ওয়াইজ যে আলোচনা, সেখানে আলোচনা শুরু করার আগে একটা কথা বলতে, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই দুইটা ন্যারেশনে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করলে বা ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করলে কোথাও কোনো পরিবর্তন হয় না, কোথাও কোনো পরিবর্তন হয় না, বাকি সব ক্ষেত্রে হয়। যেমন এই যে ইনডেফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট, মানে ক্রাইটেরিয়া যেটা আছে সেটা রেখে জাস্ট প্রেজেন্ট থেকে পাস্টে চলে যাবে। প্রেজেন্ট ইনডেফিনিট ঠিক রেখে সে পাস্ট হয়ে যাবে, পাস্ট ইনডেফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি পাস্ট ইনডেফিনিট বা পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পাস্ট ইনডেফিনিট থেকে সে হবে পাস্ট পারফেক্ট, আর কন্টিনিউয়াস থেকে হবে পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, এই হলো ব্যাপার। যেমন হচ্ছে হি সেড আই গো দেয়ার, হি সেড, এই সেড আছে দেখে এটা চেঞ্জ হয়ে, যদি সেড না থেকে সেজ থাকতো তাহলে কিন্তু আমি বলতাম হি গোজ দেয়ার, বলতাম হি সেজ দ্যাট, হি গোজ দেয়ার, আমি এটা বলতাম। যেহেতু সেইড বলা আছে তাই আমার এখানে বলতে হবে আই এর জায়গায় হি বসে দেবো, কারণ আই বলতে সে নিজেকে বুঝাইছে। হি ওয়েন্ট দেয়ার, এই যে পাস্ট প্রেজেন্ট ইনডেফিনিট থেকে পাস্ট ইনডেফিনিট হয়ে গেছে, ঠিক আছে। গেল পরেরটা কি, আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস, সে বলতেছে আই অ্যাম গোয়িং দেয়ার, এটা ইনডাইরেক্ট করলে হবে ওয়াজ গোয়িং দেয়ার। হ্যাভ গন হয়ে যাবে হ্যাড গন, হ্যাভ বিন গোয়িং হয়ে যাবে হ্যাড বিন গোয়িং, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি আমি বলতাম আই ওয়েন্ট দেয়ার, যেখানে হি ওয়েন্ট দেয়ার যেটা বলছে, এটা যদি আমি ভিতরে বলতাম যে সে বলতেছে আই ওয়েন্ট দেয়ার, সেটা চেঞ্জ হয়ে যেত হি হ্যাড গন দেয়ার। এই যে ওয়েন্ট হচ্ছে পাস্ট ইনডেফিনিট, হ্যাড গন হচ্ছে পাস্ট পারফেক্ট। আর যদি বলতাম আই ওয়াজ গোয়িং দেয়ার, হি সেড আই ওয়াজ গোয়িং দেয়ার, তাহলে এই আই ওয়াজ গোয়িং দেয়ার যত পাস্ট কন্টিনিউয়াস আছে এটা চেঞ্জ হয়ে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস চলে যেত, হি হ্যাড বিন গোয়িং দেয়ার। আর যদি হ্যাড গন বা হ্যাড বিন গোয়িং এরাই ডিরেক্টর, এরাই হচ্ছে একদম ডিরেক্ট স্পিচের ভিতরে থাকতো, সেক্ষেত্রে ইনডিরেক্ট আমরা এদের আনচেঞ্জ অবস্থাতেই বসায় দিতাম, জাস্ট পার্সনটা চেঞ্জ করে। তো এটা গেল হচ্ছে আমাদের চেঞ্জেস অ্যাকর্ডিং টু টেন্স। পার্সনের চেঞ্জটা কি হবে সেটা হচ্ছে আমি আলাদাভাবে বুঝাবো, আপাতত হচ্ছে টেন্সের ব্যাপারটা আশা করি ক্লিয়ার। এখন হচ্ছে আমরা একটু অ্যাডভান্স জিনিসগুলো আসি, চেঞ্জেস অ্যাকর্ডিং টু মোডাল ভার্ব। আচ্ছা পার্সনের আগে একটু মোডাল ভার্বটা দেখায় নেই। মোডাল ভার্বে যেটা হচ্ছে, যেমন গো এর জায়গায় গোটা পাস্ট হয়ে গেছে ওয়েন্ট বসছে, তারপর হচ্ছে তোমার গোটা পাস্ট হয়ে গেছে ওয়েন্ট বসছে, তারপর হচ্ছে তোমার ইটের জায়গায় এট বসবে, ইটেন বসবে, এরকম হচ্ছে জিনিসগুলো বসবে। কিন্তু মোডাল ভার্বের বেলায় কি হবে, মোডাল ভার্বের বেলায় একটু কিছু ব্যাপার স্যাপার আছে, যদি উইল থাকে বা উড থাকে বা শ্যাল থাকে সেক্ষেত্রে উড বসবে। শুড থাকলে কিন্তু শুড উডে কনভার্ট হবে না, শুড শুডই থাকবে। কিন্তু যদি শ্যাল উইল বা উড থাকে সেক্ষেত্রে ইনডিরেক্টে দুইটাই উড হয়ে যাবে। অনলি কখন, যখন এটা পাস্ট টেন্স আছে, যখন আমার ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব পাস্ট আছে, যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্টে থাকে বা রিপোর্টিং ভার্ব ফিউচারে থাকে, উইলে থাকলে উইলই বসবে, উড থাকলে উডই বসবে, তারপর হচ্ছে তোমার শ্যাল থাকলে শ্যালই বসবে, খেয়াল রাখতে হবে কিন্তু। ক্যান কুড যদি দুইটা থাকে, পাস্ট পাস্ট হয়ে গেলে সেটা পাস্ট করার জন্য দুইটা ক্ষেত্রে কুড, মে মাইটে দুইটা ক্ষেত্রে হচ্ছে মাইট, হ্যাভ টু থাকলেও হ্যাড টু লিখতে হবে, মাস্ট থাকলেও হ্যাড টু লিখতে হবে। ওকে, এটা কিন্তু মাস্ট, ঠিক আছে, এটা একটু খেয়াল রেখো। চেঞ্জেস অ্যাকর্ডিং টু পার্সন, পার্সন অনুযায়ী কিভাবে চেঞ্জ হবে এই জিনিসটা একটু লিখে দেখাই, একটু লিখে দেখাই। এটা হচ্ছে হি সেড টু মি, এটা দিয়ে হচ্ছে আমি বুঝাই, হি সেড টু মি, হি সেড টু মি। এখন হি সেড টু মি পর আমি কয়েকটা জিনিস বলতে পারি, হি সেড টু মি আই এম বিজি, হি সেড টু মি ইউ আর বিজি, হি সেড টু মি হি ওয়াজ, হি না ধরো সে অন্য কারো কথা বললো, সাপোজ ধরো শি ওয়াজ বিজি, ঠিক আছে, সাপোজ ধরো শি ওয়াজ বিজি বা শি ইজ বিজি। দেখো এখানে অ্যাকর্ডিং টু পার্সন এটা বোঝার জন্য আমি কি করলাম, দেখো আমার এই যে কি বলে রিপোর্টিং স্পিচের যে পার্টটা, এখানে কিন্তু আমার একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, একটা অবজেক্ট আছে। এখানে যখন ফার্স্ট পার্সন হবে, সেকেন্ড পার্সন হবে, থার্ড পার্সন হবে, সেই অনুযায়ী আমি কখন কোনটাকে এটা জায়গায় রিপ্লেস করব।
যখন সাবজেক্ট, এই কথাটা কে বলতেছে, কথাটা এই ইনভার্টেড কমার ভেতরে কথাটা কে বলতেছে, সাবজেক্ট নিজে বলতেছে না। তো সে যখন সাবজেক্ট নিজে কথা বলবে তার মানে হচ্ছে সাবজেক্ট আই বলতে নিজেকে বুঝাবে। তো এখানে আই যখন দেখবা, যখনই ফার্স্ট পারসন দেখবা, তখনই হচ্ছে ওই আই এর জায়গায় রিপোর্টিং স্পিচের যে সাবজেক্টটা আছে তাকে বসায় দিবা। যখনই ইনডিরেক্ট করবা তখন এটা ইনডিরেক্ট হবে। হি সেড টু মি, সে নিজে বিজি, আমি বলবো হি ইজ, হবে নাকি, যেহেতু সেড আছে তো ইজ হয়ে যাবে ওয়াজ, হি ওয়াজ বিজি, হি ওয়াজ বিজি। যদি আমার ইউ থাকে, ইউ আর বিজি, সেকেন্ড পারসন থাকে, সেকেন্ড পারসনের বেলা কি করবো, সেকেন্ড পারসনের বেলা আমি তোমার সাথে কথা বলতেছি, তাহলে আমি ফার্স্ট পারসন, তুমি সেকেন্ড পারসন। যদি আমি ডিরেক্ট স্পিচ দেই, আমি যদি ডিরেক্ট স্পিচে যদি আমি সাবজেক্ট থাকি, তাহলে আমি কি তুমি বলতে আমার যে অবজেক্ট যার সাথে আমি কথা বলছি সেকেন্ড পারসন তুমি, আমি তোমাকে বুঝাবো না। সে যদি আমার সাথে কথা বলে থাকে, অন্য একজন যদি আমার সাথে কথা বলে থাকে, তাহলে সেকেন্ড পারসন কি আমি হব না, সেটাই হবে। ঠিক আছে, এবং সেটা কি, সেটা হচ্ছে অবজেক্ট। যদি আমার ইয়া থাকে, ইউ আর বিজি, এরকম সেকেন্ড পারসন থাকে, ইউ আর ডুইং দিস, ইউ আর দ্য গিল্টি, ইউ আর দ্য ক্রিমিনাল, ইউ আর দ্য হচ্ছে কি বলে, ইউ আর দ্য উইনার, এরকম থাকে, সেই ক্ষেত্রে ইউ বলতে সে যার সাথে কথা বলতে সেই অবজেক্টটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, তো এখানে আমি বলতে পারি হি সেড টু মি দ্যাট আই ওয়াজ বিজি, আই হচ্ছে চেঞ্জ হয়ে গেল এবং আগের জায়গায় বসালাম ওয়াজ, আই ওয়াজ বিজি। আর এখানে বলতে হি সেড টু মি শি ওয়াজ বিজি, সে থার্ড পারসনে কথাবার্তা বলছে। থার্ড পারসনের বেলা আমরা কোনো হচ্ছে গুতাগুতি করবো না, থার্ড পারসন যেমন আছে তেমনই বসা দিব, জাস্ট হচ্ছে আমরা ভার্বটা চেঞ্জ করে দিব, শি ওয়াজ বিজি। ওকে, শি ওয়াজ বিজি। তো এখানে আজ থাকেও তাহলে বলতাম ইউ আর বিজি, যাকে বলতাম উই ওয়ার বিজি। ওকে, তো এইভাবেই হচ্ছে। যদি আমার রিপোর্টেড স্পিচে এখানে ফার্স্ট পারসন থাকে, তাহলে এখান থেকে সাবজেক্ট দিয়ে রিপ্লেস হবে, যদি সেকেন্ড পারসন থাকে অবজেক্ট দিয়ে রিপ্লেস হবে, যদি থার্ড পারসন থাকে রিপ্লেস হবে না, অ্যাজ ইট ইজ যা আছে তাই বসবে। এটাই এখানে বলা। রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে, সেটা সর্বদা রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পারসন অনুযায়ী পরিবর্তিত হবে, সাবজেক্টে যা ছিল সেই অনুযায়ী বসবে। সেকেন্ড পারসন হলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে, আর থার্ড পারসন হলে পরিবর্তিতই হবে না। আমাদের মেইন পড়া কিন্তু শেষ, বাট একটা এক্সট্রা জিনিস যেটা জানতে হবে, উই বলতে যদি কখনো মানব জাতিকে বোঝানো হয়, যদি কখনো উই বলতে মানব জাতিকে, পুরো ম্যানকাইন্ডকে বোঝানো হয়, যেমন উই আর মর্টাল, উই আর নট ইমমর্টাল, ঠিক আছে, এরকম ক্ষেত্রে মানব জাতি বুঝাইলে সেই ক্ষেত্রে ফার্স্ট পার্সনের এই যে উই, এটা কোনো রকম চেঞ্জ হবে না, উই অল হ্যাভ টু ডাই। এখানে উই থেকে হচ্ছে আমাদের আর কোনো চেঞ্জ হবে না, কারণ এখানে মানব জাতি বলতে তাকে আমাকে সবাইকে বোঝাচ্ছে। ওকে, চেঞ্জেস অ্যাকর্ডিং টু সেন্টেন্সেস। আচ্ছা, এখন এতক্ষণ আমি যা কথাবার্তা বললাম, এই কথাবার্তাগুলো সব ছিল অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলায়। সেন্টেন্সের বেলা কমা উঠে গিয়ে সাবজেক্ট ভার্বের সাথে এক্সটেনশন বসে। ওকে, এতক্ষণ আমি যা বলছি অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলায় বলছি, বাট হোয়াট অ্যাবাউট দি আদার সেন্টেন্সেস, সেগুলো একটু বলি। ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডের জায়গায় সেটাই বসবে, যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড যেটা সেটাই বসবে, আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড না থাকে, ডু ডিড ডাস বা আর অ্যামিজার এরকম কিছু দিয়ে থাকে, সেরকম ক্ষেত্রে হচ্ছে আমার ইফ বা ওয়েদার বসে, মানে যেটার অ্যান্সার তোমার ইয়েস নো দিয়ে দেওয়া যায়, আর ইউ সিক, বা হচ্ছে ইজ হি ক্যান ওয়াক বা ক্যান হি ওয়াক। ঠিক আছে, ওকে, তো এরকম ইয়েস নো টাইপের কোশ্চেনে হচ্ছে ওগুলা ইনডাইরেক্ট করার সময় ইফ বা ওয়েদার বসবে, ডাব্লিউএইচ ওয়ার্ড যদি থাকে তাহলে ইফ ওয়েদার না, যেটা ছিল সেটাই বসবে। অপটেটিভের বেলায় হি সেইড দ্যাট, হি টোল্ড দ্যাট, এটার জায়গায় সেইড আর টোল্ডের জায়গায় উইশ বা প্রে বসবে। তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর মে বা মাইট, তার সেন্টেন্সের বাকি অংশ। মে আল্লাহ ব্লেস ইউ, সো আল্লাহ শব্দটা জায়গার মধ্যে থাকবে, জাস্ট মে বা মাইট এটা পরে এসে পড়বে। যদি হচ্ছে প্রেজেন্ট টেন্স থাকে রিপোর্টিং ভার্ব, সেক্ষেত্রে বলবে আল্লাহ মে ব্লেস ইউ। আর যদি হচ্ছে তোমার ইয়াতে চলে আসে, হচ্ছে পাস্ট টেন্স চলে আসে, তাহলে বলতে হবে আল্লাহ মাইট ব্লেস ইউ। ওকে, এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে যেটা হবে, এক্সক্লামেটরি সেন্টেন্সে যদি বলে যে হাউ বিগ দ্য বার্ড ইজ, হাউ বিগ দ্য বার্ড ইজ, তাহলে এখানে আমার হচ্ছে বলতে হবে এটাকে আমার হচ্ছে হাউ বা হোয়াটের জায়গায় ভেরি বা গ্রেট বসাইতে হবে নাউন বা অ্যাডজেক্টিভের আগে। ওকে, সো এখানে হাউ বিগ দ্য বার্ড ইজ, এটাকে ইট ওয়াজ এ ভেরি বিগ বার্ড বলা যায়, বা দ্য বার্ড ওয়াজ ভেরি বিগ এটাও বলা যায়। তারপর হচ্ছে যদি আমার এটা তো হচ্ছে নর্মাল, যদি হাউ বা হোয়াট থাকে সেটাকে আমি ভেরি বা গ্রেট দিয়ে রিপ্লেস করলাম। আর যদি আমার ইন্টারজেকশনে থাকে, স্পেসিফিক্যালি হুররা, অ্যালাস, ব্রাভো, চিয়ার্স, সেই ক্ষেত্রে ওইটা কি রকম মিনিং বুঝাচ্ছে, হুররা মানে কি এক্সক্লেমড উইথ জয়, অ্যালাস মানে কি এক্সক্লেমড উইথ সরো, ব্রাভো মানে কি এক্সক্লেমড উইথ হচ্ছে তোমার অ্যাপ্লজ। তো এরকম জিনিসগুলো যখন থাকবে, এক্সক্লেম হোয়াট বলে যখন তোমার একটা ইয়া দিবে এক্সক্লেম, তখন কি এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, এরকম ক্ষেত্রে হচ্ছে তোমার এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ, সে কি ফিলিং এর সাথে এক্সক্লেম করছে সেটা হচ্ছে আমাকে বলতে হবে, সেটা হচ্ছে আমাকে বলতে হবে। ওকে, এখন হচ্ছে এতক্ষণ আমি যা যা বললাম সেগুলো ছিল হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। বাকি ছিল কে ইম্পারেটিভ। ইম্পারেটিভের মধ্যে বেশ কিছু ক্লাসিফিকেশন আছে, ইম্পারেটিভ আমাদের আলাদা করে
পড়তে হবে। কিরকম? ইম্পারেটিভের মধ্যে যদি আমরা দেখি যে তোমার ইম্পারেটিভ যদি বিভিন্ন টাইপের হয়, রিকোয়েস্ট বলো, অর্ডার বলো, অ্যাডভাইস বলো, সাজেশন বলো, তারপর হচ্ছে তোমার প্রপোজাল বলো, সবকিছু তো হচ্ছে তোমার ইন্টারোগেটিভের মধ্যে, ইম্পারেটিভের মধ্যে পড়ছে। সো এটা জন্য একটু রুলস বেশি। যদি ইম্পারেটিভ আমার জাস্ট নর্মালি প্লিজ গিভ মি দ্যাট, বা হচ্ছে গিভ মি দ্যাট, ক্লোজ দ্য উইন্ডো, শাট দি ডোর, এরকম কোনো আদেশ, অনুরোধ, উপদেশ বোঝায়, তাহলে যেটা বুঝাবে শুনুন, যে আদেশ বসাইলে অর্ডার, অনুরোধ বুঝাইলে রিকোয়েস্ট, উপদেশ বুঝাইলে অ্যাডভাইস হবে। ঠিক আছে? যে হি সেইড টু মি না, হি রিকোয়েস্টেড টু মি, হি অর্ডার টু মি, হি কমান্ডেড টু মি, হি অ্যাডভাইস টু মি, এই জায়গায় চেঞ্জ হবে। তারপর হচ্ছে হি রিকোয়েস্টেড মি টু ডু দ্যাট, হি রিকোয়েস্টেড মি to give him that, he ordered me to shut the door, he advised me not to tell a lie, not to কেন, যদি তোমার ডোন্ট থাকে, নেভার টেল এ লাই, বা হচ্ছে ডু নট টেল এ লাই, সেই ক্ষেত্রে ওই ডোন্টের জায়গায় বসাবো নট টু, জাস্ট নেগেটিভের ব্যাপার। ওকে, এই হলো একটা ব্যাপার। এটা তো হচ্ছে পজিটিভ, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ গেল যদি ইম্পারেটিভ থাকে। এরপর যদি আমার স্পেসিফিক্যালি কোনো নাম ধরে রাখে, যেমন হি সেড গাইজ কাম হিয়ার, সেক্ষেত্রে সে তাদের গাইজ বলে অ্যাড্রেস করছে না, এটা আমার আলাদাভাবে বলতে হবে। যে হি সেড বা হি অর্ডার, আমি যাই বলি না কেন, আগে আমার গাইজটাকে আলাদা উল্লেখ করে বলতে হবে। অ্যাড্রেসিং অ্যাজ গাইজ, সে সবাইকে গাইজ বলে ডেকে তারপর কি করছে, হি সেড কাম হিয়ার, কাম হিয়ার মানে কি, অর্ডার দিছে। হি অর্ডার্ড, কি অর্ডার্ড, টু কাম হিয়ার। ওকে, হি অর্ডার্ড টু কাম হিয়ার। এই জায়গায় একটা কথা বলি, যদি হি সেড গাইজের জায়গায় স্যার থাকে, তাইলে কিন্তু অ্যাড্রেসিং অ্যাজ স্যার এরকম দিবা না। হি সেড বা হি রিকোয়েস্টেড, তারপর হচ্ছে স্যারের জায়গায় বসায় দিবা রেসপেক্টফুলি, কারণ আমরা স্যার শব্দটা ইউজ করি সম্মানার্থে, সেজন্য হচ্ছে রেসপেক্টফুলি শব্দটা বসায় দিবা। ঠিক আছে? যদি লেট বা যদি লেট আস থাকে, যে তোমার হচ্ছে রিপোর্টেড স্পিচে হচ্ছে লেট প্লাস আজ আছে, যে লেট আস ডু দিস, লেট আস প্লে উনো, লেট আস গো অন এ ট্যুর। সেরকম ক্ষেত্রে যদি প্রপোজাল বা সাজেশন, যদি হচ্ছে তোমার কোনো অ্যাডভাইস বা কোনো পরামর্শ দেওয়া বুঝে, সেই ক্ষেত্রে লেট আস এর জায়গায় দে শুড বা উই শুড বলবে। যেমন লেট আস গো অন এ ট্যুর, তখন আমি কি বলতে পারি, যে হি সাজেস্টেড দ্যাট উই শুড গো অন ট্যুর, কারণ সে যখন বলছে আমাদের ট্যুর যাওয়া যেত, মানে সে আমাকে এবং তাকে দুজনকে একসাথে বুঝাইছে। সো আমি বলতে পারি উই শুড গো অন এ ট্যুর বা দে শুড গো অন এ ট্যুর। যদি লেট আজ না থাকে, রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন হবে না, জাস্ট দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস মাইন্ড। যেমন হচ্ছে লেটে পর আজ নাই, বলা আছে লেট হিম ডু দিস, লেট হার সিং এ সং, বা লেট দ্য চাইল্ড প্লে। সেরকম ক্ষেত্রে তুমি কি করবা, ওই লেটের জায়গায় তুমি বসায় দিবা হচ্ছে মাইট, এবং ওই যে লেট হিম, লেটের পর যেটা অবজেক্ট আছে সেটাকে সাবজেক্ট বানিয়ে দিবা। লেট হিম ডু দিস, তখন কি বলবো, হি সেড দ্যাট, হি লেটের জায়গায় মাইট, হি মাইট, তারপর বাকি অংশ যা আছে ডু দিস। ওকে, হি মাইট ডু দিস, হি মাইট ডু দিস। আশা করি বুঝছো। এখন হচ্ছে যার জন্য আসলে পরে একটু কষ্ট হইতেছে, যদি না বুঝো এক্সট্রিমলি দুঃখিত। আমি আশা করতেছি তোমরা বুঝতেছো, কারণ আমি যতটুকু সম্ভব এক্সপ্লেন করে বলার চেষ্টা করতেছি। ঠিক আছে? তো যাই হোক, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা বেলা কিছু স্পেশাল চেঞ্জ হয়। যদি আমি বলি আই সেড টু হিম থ্যাংক ইউ, তাইলে এটাকে আমার বলতে হবে না যে আই সেড টু হিম দ্যাট হি ওয়াজ থ্যাংক, বা এরকম কিছু। এরকম ভাবে তো আমি উল্টা পাল্টা বললে তো হবে না, সেখানে ইন্টারেক্ট করার বেলা আমার একটা ফরম্যাট ফলো করতে হবে, একটা স্পেশাল ফরম্যাট। থ্যাংক ইউর বেলা আমি বলবো আই থ্যাংকড হিম, শি থ্যাংকড মি, আই থ্যাংকড হার, এরকম বলতে হবে। গুড বাই এর বেলায় সেম, আই বেড হিম গুড বাই, শি বেড মি গুড বাই, হি বেড আস গুড বাই। ওকে, বেড মানে বিদায় দেওয়া, আর ফরবেড মানে নিষেধ করা। গুড মর্নিং, আফটারনুন, ইভিনিং, এগুলো যদি বলে, এগুলোর ক্ষেত্রে হচ্ছে এগুলো যদি মানুষ উইশ করে, এগুলো যদি গ্রিটিংস দেয়, আমি এগুলোকে উইশ বসাবো। যে হি সেড গুড মর্নিং, তার মানে কি, হি উইশড মি, কি হি উইশড মি, সে আমাকে কি উইশ করেছে, আমাকে গুড মর্নিং উইশ করেছে, হি উইশড মি গুড মর্নিং। আর যদি আস্কড, ক্রাইড, রিপ্লাইড, মাটার্ড, মানে হচ্ছে তোমার এরকম কোন শব্দ যদি তোমার অলরেডি ডিরেক্ট প্যাসেজে দিয়ে দেয়, সেক্ষেত্রে এগুলোকে কোনো চেঞ্জ করার দরকার নাই। আর যদি ধরো তোমাকে কিছু বলো, ইউ আর এ চিটার, ইউ আর এ ফুল, ইউ আর এ লায়ার, ইউ আর অ্যান অ্যাথলেট, তো এরকম ক্ষেত্রে যখন সে বলবে যে তোমাকে একটা নাম দিবে, তখন তোমার সেইডের জায়গায় কল্ড বসে, হি কল্ড মি এ ফুল, হি কল্ড মি এ লায়ার, হি কল্ড মি এ চিটার, হি কল্ড মি অ্যান অ্যাথলেট। ঠিক আছে? বাই গড বা বাই আল্লাহ মানে হচ্ছে খোদার কসম, আল্লাহর শপথ। সেই অর্থ হচ্ছে যেহেতু কসম কাটার বা হচ্ছে শপথ করার ব্যাপার হচ্ছে, সেই জন্য সোয়ারিং বসবে, সোয়ারিং বাই আল্লাহ বা সোয়ারিং বাই গড। ওকে, দিস, দেজ, হিয়ার, এগুলো চেঞ্জ হচ্ছে তোমার দিস থেকে দ্যাট হয়ে যাবে, দিস থেকে দোজ, হিয়ার থেকে দেয়ার হয়ে যাবে। এরকম হচ্ছে এখানে চেঞ্জ গুলো বলা আছে, আশা করি চেঞ্জ গুলো তোমরা নিজের পড়ে নিতে পারবা। ঠিক আছে? তো এখানে হচ্ছে আসলে বলার কিছু নেই, এগুলো তোমরা অলরেডি জানি, যাকে তোমরা রিডিং দিয়ে দিবা। সাম টিপস ফর প্যাসেজ নারেশন, এই ক্ষেত্রে আমি কিছু একটু কথাবার্তা বলি, যে এই নলেজগুলো তুমি জানছো, এগুলো তোমার রেগুলার নারেশনে হেল্প করবে, বাট হোয়াট ইজ স্পেশাল ইন প্যাসেজ নারেশন? প্যাসেজ নারেশনের বেলায় হচ্ছে তোমার তুমি ধরো তাকে জিজ্ঞেস করছো আর ইউ সিক, তখন সে বলবে ইয়েস, তখন সে বলবে নো। এই যে ইয়েস বা নো, এই ইয়েস বা নো এর বেলায় তোমাকে হচ্ছে এইটা ইনডিরেক্ট করার বেলায় লিখতে হবে রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ। যদি ইয়েস বল থাকে তাহলে অ্যাফার্মেটিভ, আর যদি ইয়েস না বলে
তোমার নো বলে থাকে তাহলে বলতে হবে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তারপর বলতে হবে যে ইয়েস আই ক্যান ডু দিস, তোমাকে বলতে হবে হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট হি ক্যান ডু দিস। ঠিক আছে, হি ক্যান ডু দিস। যদি এমন থাকে যে একজন হি সেড দিয়ে শুরু করছে কথা কওয়া, এখন কথা কওয়ার পর সে যখন কথা কইতেছে কইছে এই একটা সেন্টেন্স গেল, একটা ফুল স্টপ, আবার সে তার আরেকটা সেন্টেন্স বলতেছে বলছে আবার ফুল স্টপ, আবার একটা সেন্টেন্স বলে আবার ফুল স্টপ। এখানে তুমি কিভাবে লিখবা? তুমি লিখবা হি সেড দ্যাট, এই যে প্রথম বাক্যটা লিখলা, তারপর তুমি প্রথম বাক্যটা পরে লিখবা হি অ্যাডেড দ্যাট। এই জায়গায় এই বাক্যটাকে ইন্টার করার আগে তুমি লিখবা হচ্ছে হি অ্যাডেড দ্যাট, হি অ্যাডেড দ্যাট। ঠিক আছে, হি অ্যাডেড দ্যাট। যদি দ্বিতীয় বাক্য শেষ করার পর আরো তৃতীয় বাক্য থাকে তখন সে বলবা হচ্ছে হি অলসো অ্যাডেড দ্যাট, হি অলসো অ্যাডেড দ্যাট। আর যদি তারপরও কিছু ক্ষেত্রে রেয়ারলি চতুর্থ সেন্টেন্স থাকে সেই ক্ষেত্রে এই চতুর্থ সেন্টেন্সের বেলায় যেটা লিখবা সেটা হচ্ছে হি ফার্দার অ্যাডেড দ্যাট, he further added that. Normally ফার্দার বসে না, এত দূর পর্যন্ত যায় না, বাট যদি যায় সেক্ষেত্রে কিভাবে কি বসাবে কিভাবে কানেক্ট করবে সেটা আমি বলে দিছি। ঠিক আছে, এই গেল হচ্ছে ব্যাপার। আর বাকি সব হচ্ছে আমাদের রেগুলার রুলস। এইগুলো হচ্ছে নর্মালি কমনলি হচ্ছে আমাদের প্যাসেজ নারেশনে আসে, যেগুলো আমরা নর্মাল আইসোলেটেড সেন্টেন্স নারেশনে দেখতে পাই না, সেজন্য আমি আলাদাভাবে মেনশন করে দিলাম। ঠিক আছে, সো মেনশন করার পর আমি যদি একটু দেখাই এই জিনিসটা জাস্ট যে তোমাকে একাডেমিকে হেল্প করতেছে এমন না, অ্যাডমিশনেও হেল্প করতেছে, তার প্রমাণ তুমি একটু দেখো। এখানে যে কোশ্চেন গুলো আছে তুমি নিজে এটা সলভ করতে পারবা। ধাবির 23-24 কোশ্চেন। শি সেজ আই হ্যাড এ হেডেক ইয়েস্টারডে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইটস ইনডিরেক্ট ফর্ম? দেখো শি সেজ, সেজ মানে কি প্রেজেন্ট টেন্সে বলছে, তো হ্যাড কি চেঞ্জ হবে না? হ্যাড যা আছে তাই থাকবে। আই হ্যাড এ হেডেক ইয়েস্টারডে, ওকে। এখানে কিন্তু হ্যাডটা তোমার পাস্ট ইনডিফিনিট ছিল, ওকে। যদি এটা পাস্ট পারফেক্ট হতো তাহলে হয়ে যেত আই হ্যাড হ্যাড এ হেডেক, কিন্তু যেহেতু পাস্ট পারফেক্ট হবে না, সো আই বা আই এর জায়গায় শি হবে, শি হ্যাড এ হেডেক ইয়েস্টারডেই থাকবে, শি হ্যাড এ হেডেক ইয়েস্টারডে। এখন কথা যে ভাইয়া ইয়েস্টারডে তো নর্মালি চেঞ্জ হয়ে দ্য প্রিভিয়াস ডে হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে হবে না, না এখানে যেহেতু সেজ আছে এই ক্ষেত্রে চেঞ্জ হবে না, এই ক্ষেত্রে অ্যান্সার হবে বি নাম্বারটা। উইচ ক্যান নট বি মেড প্যাসিভ, এটা প্যাসিভ কোশ্চেন, এটা লাগবে না। চেঞ্জ দ্য স্পিচ, আই সেড ডু ইট, এই যে এটা দেখো আর ইউতে আসছিল, আর ইউতে আসছিল আই সেড ডু ইট। তো আমি যখন বলছি ডু ইট এর মানে কি আমি তাকে অর্ডার করতেছি, so আমি বলতে পারি আই অর্ডার, তাকে কি অর্ডার করতে, আই অর্ডার টু ডু ইট, আই অর্ডার ডু ইট কোথায় আছে, এই যে আই অর্ডার টু ডু ইট। ঠিক আছে, সো এই যে এই টাইপের কোশ্চেন গুলো হচ্ছে নর্মালি তোমার আসে নারেশন থেকে, হচ্ছে অ্যাডমিশন ইজি কোশ্চেনই করে, ঝামেলা করে একাডেমিকে। এই যে দেখো জেরির যে একটা ইয়ে আসছে, যে আমরা ম্যাদারিন ম্যানভিল পড়ছিলাম না, সে মাদারিন ম্যানভিল থেকে দিছে আই ক্যান চপ সাম উড টুডে সেইড জেরি বাট আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দি অরফানেজ। তখন জেরি রিপ্লাই দেয় আই এম দ্য বয়। তখন পাঠক লেখিকা বলে ইউ, বাট ইউ আর স্মল। তখন ছেলেটা বলে সাইজ ডাজন্ট ম্যাটার চপিং উড সেইড জেরি সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ গুড, আই হ্যাভ বিন চপিং উড ফর আ লং টাইম। তো দেখো আমার কিন্তু বেশ কয়েকটা বাক্য আছে, আমি এটা কিভাবে হচ্ছে ইয়া করবো, ন্যারেশন করবো, আমি মুখে মুখে বলি, নিচে অ্যান্সার লেখা আছে, অ্যান্সারটা পরে দেখাবো। জেরি সেড, সে কি বলছে আই ক্যান চপ সাম উড টুডে, সো আই দিয়ে সে নিজেকে বুঝেছে না, সাম বলতে পারি জেরি সেড দ্যাট হি ক্যানটা হয়ে যাবে কুড, হি কুড চপ সাম উড দ্যাট ডে, জেরি সেড দ্যাট হি কুড চপ সাম উড দ্যাট ডে। হি অ্যাডেড দ্যাট হি অলসো অ্যাডেড, আচ্ছা এখানে হি অলসো অ্যাডেড না, এখানে বাট বলতে হচ্ছে তোমার ইয়া লেখিকা রিপ্লাই বুঝাইছে, তো লেখা রিপ্লাই বলবো যে দ্য রাইটার বা দ্য অথর রিপ্লাইড দ্যাট শি হ্যাড এ বয়। বাটের আমার কোনো ইয়া দরকার নেই, বাটের আমার এখানে কোনো ইউজ দরকার নেই, যদি এক্সট্রা করে বসাইতে পারো তো ভালো, যদি বসাইলা কোনো এক্সপ্রেশন বুঝাইতে না বুঝালে কোনো সমস্যা নেই। যে দ্য কি বলছে দ্য অথর হচ্ছে রিপ্লাইড দ্যাট, বা অথর হচ্ছে অ্যাস্টনিশিংলি, বাটে জায়গায় অ্যাস্টনিশিংলি বসতে পারো, যে অবাক হয়ে রিপ্লাই করলো যে শি হ্যাড এ বয় কামিং ফ্রম দি অরফ্যানেজ। ঠিক আছে, কামিং ফ্রম দি অরফ্যানেজ। তখন জেরি বলে, জেরি রিপ্লাইড দ্যাট হি ওয়াজ দ্য। এখন এই যে ইউ বলা আছে না, ইউ বাট ইউ আর স্মল, এটাকে হচ্ছে তোমার লেখিকার এই এক্সপ্রেশনটাকে আমি ইন্ডিকেট করবো ভাবে যে দ্য রাইটার এক্সক্লেমড উইথ ওয়ান্ডার বা কোয়েশ্চেন আস্কড উইথ ওয়ান্ডার অ্যান্ড সে যে ইফ হি ইজ দ্য বয় অ্যান্ড সেড দ্যাট হি ওয়াজ সো স্মল বা হি ওয়াজ স্মল। Then Jerry replied, size did not matter, chopping wood. He added that some of the big boys didn't chop good. Didn't chop good. তারপর দেখো আরেকটা সেন্টেন্স আছে, এখানে আমি ফার্দার ইউজ করবো যে he also added that, বা he further added that he had been, কিন্তু সব পাস্টে বলা আছে, said পাস্ট করছি, he had been chopping wood for a long time. ওকে, chopping wood for a long time, এই যে এখানে বলা আছে। ঠিক আছে, এখানে পুরা জিনিসটা হচ্ছে তোমার ব্যাখ্যা করা আছে।
সো এই যে এখানে দেখো ওরা কিভাবে বলছে, দ্য রাইটার এক্সপ্রেসড সারপ্রাইজ এন্ড কমেন্টেড দ্যাট হি ওয়াজ স্মল। একদম এক্স্যাক্টলি লিখতে হবে এমন না, তুমি যদি বলো এক্সপ্রেসড উইথ ওয়ান্ডার এন্ড সেড দ্যাট হি ওয়াজ স্মল, তাইলেও হবে, ঠিক আছে। সো একদম যে ওদের মতো হুবহু লেখা লাগবে, হুবহু না লিখলে ভুল এমন না, তুমি নিজের মতো কারেক্টলি প্যাসেজ নারেশন করো তাইলেও হবে, ঠিক আছে। সো নেক্সট হচ্ছে আমি একটা প্যাসেজ নারেশন দেখাইতেছি। এখানে কি বলছে, কুড আই হেল্প ইউ স্যার, সে দ্য রিসেপশনিস্ট। এখানে আমি কি বলবো, দ্য রিসেপশনিস্ট কি জিজ্ঞেস করছে না, আমি বলবো দ্য রিসেপশনিস্ট আস্কড, যেহেতু স্যার আছে তাই বলবো রেসপেক্টফুলি, দ্য রিসেপশনিস্ট আস্কড রেসপেক্টফুলি ইফ হি কুড হেল্প দ্য ম্যান। তখন কি হচ্ছে, দ্য ম্যান রিপ্লাইড, দ্য ম্যান কি বলে, দ্য ম্যান কনফিডেন্টলি রিপ্লাই, যে দ্য ম্যান রিপ্লাই শিওর, তুমি কনফিডেন্টলি বলতে পারো, দ্য ম্যান কনফিডেন্টলি রিপ্লাইড এন্ড সেড দ্যাট হি ওয়ান্টেড, কারণ ম্যানটা আই বলতে নিজেকে বুঝেছে, হি ওয়ান্টেড টু মিট দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ দি কোম্পানি। তখন রিসেপশনিস্ট কি বলছে, রিসেপশনিস্ট দ্য রিসেপশনিস্ট আস্কড হিম ইফ হি, যেহেতু ডু আছে WH ওয়ার্ড নাই, তো আমি এখানে ইফ বসাবো, ইফ হি, ইউ বলতে কাকে বুঝাচ্ছে, ওই ম্যানটাকে বুঝাচ্ছে, ইফ হি হ্যাড অ্যান অ্যাপয়েন্টমেন্ট। তখন কি বলবো, যে এই যে ইয়েস আই হ্যাভ, এটাকে হচ্ছে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ দিয়ে এক্সপ্রেশন করবো, দ্য ম্যান রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট হি হ্যাড দ্য অ্যাপয়েন্টমেন্ট, হি হ্যাড অ্যান অ্যাপয়েন্টমেন্ট। এখানে কিন্তু শুধু হি হ্যাড লিখলে হবে না, হি হ্যাড তার কি ছিল এটা বলতে হবে, হি হ্যাড অ্যান অ্যাপয়েন্টমেন্ট। তখন কি হচ্ছে, ওয়েট ফর আ ওয়াইল, এটা অবশ্যই কমন, রিকোয়েস্ট করছে, তখন বলবো অ্যাট দিস বা দেন দ্য রিসেপশনিস্ট রিকোয়েস্টেড টু ওয়েট ফর এ ওয়াইল। রিকোয়েস্টেড কেন, কারণ ওয়েট এটার আগে কোনো হচ্ছে সাবজেক্ট নাই, এর মানে কি ডিরেক্ট ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাই ইম্পারেটিভ সেন্টেন্স না। আর নতুন একটা মানুষ তুমি তার অর্ডার করতে পারো না, কিছুক্ষণ বসেন, এটা তো অর্ডার করতে পারো না, তার মানে কি এটা রিকোয়েস্টেড হয়েছে, ঠিক আছে। সো এখানে হচ্ছে অ্যান্সার দেওয়া আছে, তুমি যদি রিকোয়েস্ট দিয়ে টোল্ড দাও সমস্যা নাই, এবার আমি বলবো রিকোয়েস্টেড দিতে, ঠিক আছে। সো আশা করি এখানে রিপ্লাইং পজিটিভলি লিখছে, এই জিনিসটা আমি করি না, এই জিনিসটা আমি এগ্রি করি না যে রিপ্লাইং পজিটিভলি লেখা উচিত না, ঠিক আছে। সো যাই হোক, আশা করি তোমাদের ইংলিশ সেকেন্ড হচ্ছে আজকের ক্লাসের মাধ্যমে শেষ হচ্ছে। ইংলিশ সেকেন্ড নিয়ে আশা করি আর কারো কোনো কনফিউশন নাই। আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল জন্য ধন্যবাদ। আগামী ক্লাসে হচ্ছে আমরা ইনশাল্লাহ আইসিটি দিয়ে শুরু করব, ঠিক আছে। সো ইবিএ লাস্ট ফ্রাইডে হচ্ছে আমরা আইসিটি পর্যায়ে চলে আসছি, ইংলিশ ফার্স্ট সেকেন্ড পুরোপুরি শেষ করে। শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট আইসিটি লেকচারে। সে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভাইয়ার জন্য দোয়া করে যেন ভাইয়া দ্রুত সুস্থ হয়ে যায়।